ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় কেমন চলছে অর্থনীতি, এই বিষয় নিয়েই আজ আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, আছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ এবং আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব মোহাম্মদ হাতেম, আপনার কাছেই আগে আসতে চাই। হর হামেশাই ইদানিং নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আপনি জানেন যে আসলে রাজনৈতিক সংকটটাও হয়তো একটু আবারও সক্রিয় হচ্ছে কিনা, ঘনীভূত হচ্ছে কিনা। কারণ আমরা দেখছি যে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকেও নানা রকম কর্মসূচি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে একটা সংঘাত বা সংকটের অবস্থা আবারও আসছে। প্রতিনিয়তই আমরা গণমাধ্যম কর্মীরা এই প্রশ্নটা শুনছি যে আসলে অর্থনীতির অবস্থা কি, আপনার কাছে জানতে চাই। হঠাৎ করে এই একটা অনিশ্চয়তা, একটা শঙ্কা কিন্তু ব্যবসায়ীদের মধ্যে তৈরি হচ্ছে এবং টোটাল অর্থনীতিটার মধ্যেই এটার প্রভাব পড়বে। আর এই শঙ্কার মূল কারণটা যেটা আমাদের কাছে মনে হচ্ছে সেটা হলো রাজনৈতিক দলগুলির মধ্যে একটা অনৈক্য, হঠাৎ করে একটা অনৈক্য এবং তাদের মধ্যে বিভাজনের ফলে আসলে এই সামনে যে নির্বাচন, সেই নির্বাচন যথাসময়ে হবে কি না, এটা কিন্তু জনগণের মধ্যে একটা চরম শঙ্কা কাজ করছে। মানে পরিস্থিতি এখন এই মুহূর্তে এমন একটা পর্যায়ে আছে, যদি একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার যদি না আসে ক্ষমতায়, তাহলে এখন আর কিন্তু আমরা যারা ব্যবসা করছি আমাদের মধ্যে যেমন একটা স্বস্তি নেই, আবার আমাদের সাথে যারা বিদেশি ব্যবসায়ীরা তারাও কিন্তু স্বস্তি বোধ করছে না এবং তারাও অনেক ক্ষেত্রে বলছে যে ইলেকশনটা যাক, নতুন সরকার আসুক, এরপরে তারা না। ঠিক এই অস্বস্তির কারণে আপনারা যারা পোশাক শিল্পে আছেন এবং রপ্তানির প্রায় 85% যাদের কাছে, এবং সেখানে যদি ভাগ করি সেখানেও একটা বড় অংশই আসলে আপনার সেক্টর, সেখানে কি প্রভাব পড়ছে? আপনাদের কি অর্ডার কমছে? হ্যাঁ, আপনি যদি দেখেন বিগত অনেক বছরের মধ্যে এই প্রথম, আমি ওই ইয়েটা যদি বাদ দিই, মানে কোভিডকালীন সময়ের একটা সিচুয়েশান আর হলো গত বছরের জুলাইয়ের সিচুয়েশান, এই দুইটা বাদ দিলে পরে বাকি সময়ের মধ্যে এই বছর এই মাসে যে নেগেটিভ গ্রোথ হলো 10%, এই বিগত কয়েক বছরের মধ্যে এরকম নেগেটিভ গ্রোথ কিন্তু আর হয়নি। এবং আপনি যদি দেখেন 1-2% নেগেটিভ গ্রোথ কিন্তু বিশাল ইম্প্যাক্ট হয়, আর 10% নেগেটিভ গ্রোথে মানে ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পৌঁছতেছে এটা এখনই বোধহয় সব মানে সেটির জন্য কি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ যে সংকট, নির্বাচন সেটাই কারণ, নাকি মার্কিন বাজারে শুল্কের একটা প্রভাব আছে? না, শুধু বাংলাদেশের এই সংকট শুধু কারণ না। এই সংকটের জন্য আমাদের মার্কিন নতুন যে ট্যারিফ পলিসি সেটা যেমন দায়ী, এবং একই সাথে যেমন ধরেন মার্কিন কাস্টমাররা এখনও কিন্তু আমাদের এখানে কিন্তু যেভাবে অর্ডার আসার কথা সেভাবে কিন্তু প্লেস করেনি। দুইটা কারণে প্লেস করেনি। একটা হলো তারা এখনও এই মার্কিন ট্যারিফ বেড়ে যাওয়ার কারণে ওখান কাস্টমারদের প্রতিক্রিয়া কী, বা মাল গেলে সেল হবে কি না, বর্ধিত মূল্য দিয়ে সেল করতে পারবি কি না, এই ধরনের একটা শঙ্কার মধ্যে তারা কিন্তু মার্কেট যাচাই বাছাই করছে, একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই মানে ইউএস কাস্টমাররা এই যে মার্কিন ট্যারিফ যেটা বেড়েছে এটার একটা অংশ আমাদের রপ্তানিকারকদের উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। নানাভাবে তারা আমাদেরকে চাপাবার চেষ্টা করছে, আমরা রিফিউজ করছি। কেউ কেউ হয়তো এখানে কিছুটা সমঝোতা করছে, বাট আনফর্চুনেটলি বায়াররা এটা মানে জানে যে আমরা 5% প্রফিট কিন্তু আমরা করি না, অন্তত মার্কিন বাজারের যে রপ্তানি হয়। তো সেখানে 5% প্রফিট না থাকলে 5% তাকে শেয়ার করা বা 10% শেয়ার করা এটা কোনোভাবেই সম্ভব না। এই বিষয়গুলো শুনবো আরও, কিন্তু তার আগে আরেকটা ছোট্ট বিষয় একটু আপনার কাছে জেনে নিয়ে আমি হুমায়ুন রশিদ আপনার কাছে আসতে চাই যে এই প্ল্যাটফর্মে বসেও আমরা আলোচনা করেছিলাম যে জ্বালানির একটা তীব্র সংকট। সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই, বিদ্যুৎ এবং গ্যাসের যে সংকটটা ছিল সেটি আসলে কতটা উন্নত হয়েছে? দেখেন, জ্বালানি সংকট তো উন্নতি তেমন একটা হয়নি। মাঝে মাঝে কখনো কখনো হয়তো একটু ওই দিকেরটা এইদিকে, ওই দিকেরটা ওই দিকে নিয়ে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন হয় নাই। আর দ্বিতীয়ত হলো
শুধু জ্বালানি সংকট যদি একটা হইতো সেটা নাইলে একরকম, কিন্তু আমরা আরও যে চরম সংকট আমরা যেটা ফেস করছি, সবচেয়ে বেশি প্রবলেম এই মুহূর্তে ফেস করছি সেটা হলো ব্যাংকগুলির সাথে। বাংলাদেশ ব্যাংকের পলিসি, আমি যেটা মনে করি যে এই মুহূর্তে এই ধরনের সিচুয়েশনে যে পলিসি হওয়া দরকার তার বিপরীত পলিসি বাংলাদেশ ব্যাংক নিয়েছে। নিশ্চয়ই হ্যাঁ, এই বিষয়ে যদিও বাংলাদেশ ব্যাংক বলছে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। ব্যাংকের বিষয়টা নিয়ে আসলে আরো বিস্তারিত শুনতে চাই, এই জন্য আপনাকে এখানে একটু থামাবো। জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে একটু জানতে চাই, ওই যে সেই কথার সূত্র ধরেই যে জ্বালানির সংকট, আপনি জ্বালানি খাত নিয়েও কাজ করেন, মানে সেখানে আসলে যদি বলি এই সরকারের 15 মাসে ঠিক কতটুকু পরিবর্তন হয়েছে? জ্বালানি সংকট কিন্তু সর্বদাই আমরা ব্যবসায়ী কমিউনিটি ফেস করছি। আপনি যদি দেখেন যে বাংলাদেশের ন্যাচারাল গ্যাস আমরা যেটা পাই তার ডিমান্ড হচ্ছে বাংলাদেশ শিল্পক্ষেত্রে প্রায় 4200 MMCFD গ্যাস আমাদের দরকার হয়। আমরা কিন্তু অন অ্যান অ্যাভারেজ 2200 থেকে 2400 MMCFD গ্যাস পাই, বাকিটা আমাদের এলএনজি দিয়ে পূরণ করতে হয়। আমাদের এই ডিপেন্ডেন্সি, এলএনজির উপরে যে ডিপেন্ডেন্সি, এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমরা এবছর 104 কার্গো এনেছি, যেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, এবং এটা যখন ব্লেন্ড করে আমাদেরকে দেওয়া হচ্ছে তারপরেও কিন্তু আমাদের যে আমাদের ডিমান্ড মিট করতে পারছে না। ফলে কিন্তু আমরা আরও ইনভেস্টমেন্ট করার জন্য নিরুৎসাহিত হচ্ছি, কারণ জ্বালানি সিকিউরিটিস নাই। তাহলে অল্টারনেটিভ কী? অল্টারনেটিভ যেটা ছিল জ্বালানি, হতে পারতো কয়লা। আমাদের যে কয়লা ছিল ওটা তামাদি হয়ে যাবে কোনো একটা সময়, আমরা আর উত্তোলন করবো না কিংবা করতে পারবো না, বিকজ এই COP30-তে যে জিনিসটা আমরা দেখছি, আমরা যেটা বুঝতে পারছি যে আগামীতে কয়লারও ব্যবহার আমাদের জন্য একদম বন্ধ হয়ে যাবে। আমাদের এরপরে আছে তেল, যে তেলটা আমরা ব্যবহার করি, এটাও কিন্তু 2030 থেকে 40 থেকে দেখা যাবে ব্যবহার কমে যাচ্ছে। তাহলে কি শিল্পে আর কোনো ইনভেস্টমেন্ট আসবে না? আসতে হবে। তাহলে অল্টারনেটিভ কি? হাইড্রোজেন অসম্ভব জিনিস, এটা অনেক টেকনোলজি ইনভলভড আছে। আমরা যাতে মোটা দাগে যেটা বুঝি, যারা আমরা শিল্পের ক্ষেত্রে ইনভেস্ট করেছি, সেটা হচ্ছে যেটা লং টার্মে একটা প্ল্যান থাকতে হবে, যেটা ইন্টিগ্রেটেড প্ল্যান, যেটা পাওয়ার এবং এনার্জি এই দুটাকেই যাতে সমন্বয় করে একসাথে একটা প্ল্যান, মাস্টার প্ল্যান হিসাবে আগামী আছে, এক্সিস্ট করছে, কিন্তু ওটাকে কিন্তু কেউ ফলো করছে না। কেন করছে না? কারণ তাদের এই যে বিগত সরকারের একটা পার্ট ছিল, বর্তমান সরকারের কাছে আমাদের অনেক বেশি আশা করেছিলাম যে ওনারা এই যে ভোলাতে যে গ্যাসটা আছে, এই গ্যাসটাকে ওনারা কীভাবে ইউটিলাইজ করতে পারেন এটা অ্যাড্রেস করবেন। ওনারা কিন্তু এখন পর্যন্ত আপনার ওইভাবে ড্রিলিং করেন নাই। যতগুলো ড্রিলিং 2022 সালে যে কমিটমেন্ট ছিল, আজকে কিন্তু তার অর্ধেকও হয়নি। এই যে চ্যালেঞ্জগুলা, আজকে ডোমেস্টিক ড্রিলিং হয় নাই, অফশোর ড্রিলিং হয় নাই, ফলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে গ্যাসের উপরে, আপনার খুলনাতে গ্যাসের পাইপলাইন আছে কিন্তু খুলনায় গ্যাস নেই, পাওয়ার প্লান্ট আছে, গ্যাস নেই। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আরও বেশি রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য, আমাদেরকে আগামী ইনভেস্টমেন্টসের জন্য নিরুৎসাহিত করছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে যে সরকারই আসবে, উনি যাতে একটা কমিটমেন্ট দেন। আগামী নির্বাচনে আমরা ইশতেহারে দেখতে চাই যে একটা কমিটমেন্ট আছে জ্বালানি এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ, যাতে শিল্প খাতে এই জিনিসটা নিশ্চিত হয়। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে একটু জানতে চাই যে মানে আপনি তো অর্থনীতি নিয়েই কাজ করছেন সংখ্যাতাত্ত্বিক জায়গা থেকে, মানে আমরা যখন অর্থনীতি কেমন আছে জানতে চাই, আমরা দেখি যে রপ্তানি কেমন, প্রবাস আয় বাড়ছে, সব মিলিয়ে আসলে সাধারণ মানুষের যে প্রশ্নটা, এর উত্তর আসলে কি হতে পারে? আসলেই অর্থনীতি কেমন আছে? অর্থনীতি আসলে ভালো নেই, এই এক কথায় যদি বলি। এবং আমি যে সূচকগুলো দেখছি, এগুলো সাধারণ মানুষের সাথে সম্পর্কিত যে সূচকগুলো, যেমন মূল্যস্ফীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূচক, সেটা যে মাত্রায় কমবে আশা করা হয়েছিল সেইভাবে কিন্তু কমছে না। দু একবারই শোনা যাচ্ছিল যে হ্যাঁ এটা 6% মধ্যে নামিয়ে আসা যাবে, কিন্তু এটা সেইভাবে আসলে কমে আসছে না। উপরন্তু মূল্যস্ফীতিকে কমানোর জন্য যে ধরনের উদ্যোগগুলোও দরকার, সেই জায়গাগুলোতে কেমন এক ধরনের একটু গাছাড়াভাবেই এই মুহূর্তে সরকার
কার্যক্রমগুলো এগুচ্ছে। সাধারণ মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য সরকারের যে সাপোর্টগুলো, ফুড সাপোর্ট প্রোগ্রামগুলো, ট্রাক সেল বা ফুড ডিস্ট্রিবিউশন স্কিমগুলো, সেগুলো কিন্তু এই যে এখন কেবলমাত্র শুরু হয়েছে অনেক দিন পরে। সুতরাং সাধারণ মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে এই সরকার অর্থনীতির দিকে না নজর দিয়ে পুরোটি এখন নজরে পড়েছে হলো নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য জটিলতা নিরসনের দিকে। ফলে অর্থনীতি মাঝখানে কিছু উদ্যোগ দিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা হয়েছে, কিন্তু এই মুহূর্তে মোটামুটি অবহেলার জায়গাতেই রয়ে গিয়েছে। ফলে সকলেই এখন অপেক্ষায় আছে যে আচ্ছা আমরা এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ পাবো। সুদের হার বা ব্যাংকের ক্রেডিট যদি দেখেন, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমি আসার আগে একটু দেখছিলাম যে 6.5% গ্রোথ, যেটা সর্বনিম্ন সাম্প্রতিক কয়েক বছরের ভিতরে, এটা সম্ভবত সর্বনিম্ন গ্রোথ। যেটা পাবলিক সেক্টর গ্রোথ আছে কিছুটা, সেখানেও কিন্তু গ্রোথ যথেষ্ট নয়। আজকেই শুনতে পেলাম যে সরকার এডিপি কাটছাট করবে, কেন যথেষ্ট মাত্রায় রিসোর্সও নেই সরকারের হাতে। সুতরাং সেই জায়গায় একটি দিক। এক্সপোর্টের জায়গায় যে জায়গাটি ছিল, ব্যবসায়ীরা অনেক বেশি উল্লসিত ছিলেন, হ্যাঁ ট্যারিফের সাথে অন্যান্য দেশের সাথে আমাদের পার্থক্য রয়েছে, আমরা বুঝি ভালো করব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভালো করব যার জন্য করা, সেই যদি না পণ্য কিনতে পারে হায়ার ট্যারিফের জন্য, তাহলে আমাদের সুবিধা থাকলেই কি আর না থাকলেই কি। ফলে আমরা এখন ওই উল্টো ওই ট্যারিফের যাতা করলে আমরা এখন ভিকটিম হবো অন্যদের চেয়ে বেশি, এরকম মনে হচ্ছে। অন্যরা হয়তো ক্রস সাবসিডাইজ করে অন্য মার্কেটে অন্য প্রোডাক্ট দিয়ে টিকে থাকতে পারবে, কিন্তু আমাদের তো একটি প্রোডাক্ট, এবং সেটি যদি সেল না করতে পারে, এবং সেই কারণে যে নেগেটিভ গ্রোথের যেটা কথা আসছে, সেটা কিন্তু সহসা যে চলে যাবে মনে হচ্ছে না। ট্যারিফ প্রশ্নে একটু আপনাকে জানতে চাই যে খুব সম্প্রতি আমরা দেখলাম যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করলো, এবং সেখানে এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে হয়তো এই ট্যারিফ সংক্রান্ত রেষারেষির সমাধান ঘটবে। তাহলে প্রতিযোগীদের থেকে যে আমরা যে বেনিফিটটি পাচ্ছিলাম যে ট্যারিফের, সেটাও তো নিশ্চয়ই আমরা পাবো না তখন। না, বিষয়টা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো বড় মৌলিক বিষয় নিয়ে তারা আগাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে তার রেভিনিউ জেনারেশন, তার ডেট অনেক হাই, সুতরাং সে চাচ্ছে বিকল্প উৎস থেকে রেভিনিউ জেনারেট করা। সুতরাং ট্যারিফটা কিন্তু তার রেভিনিউ জেনারেশনে ভূমিকা রাখে। অলরেডি বলা হয়েছে প্রায় $600 বিলিয়ন ওয়ার্থ অফ এই ট্যারিফ থেকে সে আয় করবে বছরে, 600 বিলিয়ন। সুতরাং বুঝতেই পারছেন এখান থেকে একটা বিশাল লক্ষ্য তার। সুতরাং ট্যারিফ সে রাখবে, এটা জিরো হয়ে যাবে। বা আমার কাছে মনে হচ্ছে সাধারণত এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র 3 টাইপের ট্যারিফ ফলো করছে। একটা হচ্ছে বিলো দ্য এভারেজ, যেটার মধ্যে আমরা না ইউকের মতো দেশগুলো যাদের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক তাদের। আর একটা হলো এভারেজ, যাদের মধ্যে আমরা পড়েছি। আর একটা হলো অ্যাবাভ এভারেজ। আপনি যে দেশগুলোর কথা বলছেন তার ভিতরে পড়বে হচ্ছে চীন, ব্রাজিল এবং রাশিয়া এবং ইন্ডিয়া। এই দেশগুলোর ট্যারিফ খুব কমবে না। কেননা কৌশলগতভাবে আমেরিকার আরেকটা স্ট্র্যাটেজিক লক্ষ্য হচ্ছে সেটা হলো যে ব্রিক্স কান্ট্রিগুলো যে সাম্প্রতিককালে যে গ্লোবালি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যালি তারা যে গ্রুপ হয়ে দানা বাঁধছে, সেই জায়গাটাকে ইউকে ভাঙতে চায় এবং ডলারের ডমিনেন্স রাখতে চায়। সুতরাং সেই জায়গার কারণে ট্যারিফটা কমবে কিছুটা। এটা ইন্ডিয়ার জন্য কমবে, নেগোসিয়েশন হয়ে দেখবেন যে কমছে। চায়নারটাও কমবে। আজকে দেখবেন ব্রাজিলের পণ্যের উপরে বেশ কিছু ট্যারিফ কমাচ্ছে, তাতে এভারেজ কিছুটা কমবে, কিন্তু আমাদের থেকে তাদের ট্যারিফ বেশি থাকবে। সুতরাং ট্যারিফের মার্জিনটা আমাদের থাকবে ঠিকই, কিন্তু মূল যে জিনিসটা হচ্ছে হাই ট্যারিফ দিয়ে ইউএস মার্কেটে যাওয়ার পরে যে এখন ইউএস কনজিউমারের যে পারচেজিং ক্যাপাসিটি কমে গেছে, যে কারণে এই যে ট্যারিফ এখন সে আবার রিনেগোশিয়েট করছে। সুতরাং সেই কারণে যদি ইউএস কনজিউমাররা না কেনে আমাদের প্রোডাক্ট, তাহলে কিন্তু আমাদের দিক থেকে যে সুবিধা, এই সুবিধা কিন্তু আমরা নিতে পারব। মানে তার প্রভাবই কি আমরা দেখছি যে যেমনটা জনাব হাতেম বলছিলেন যে 10% আমাদের প্রবৃদ্ধি কমে গেছে রপ্তানি। হ্যাঁ, এটার মধ্যে একটা হচ্ছে ওই দিকের কারণ, আরেকটা যেটা হাতেম ভাই বললেন যে বায়াররা কিছু ট্যারিফের একটা অংশ পাস করতে চায় আমাদের সাপ্লায়ারদের উপরে। তো আমরা তো আর এমন অনেক প্রফিট করি না যে হ্যাঁ ওটা নিলেই আমরা ওটা দিয়ে আমরা টিকে থাকতে পারবো অনেকটা, তা না। এর কারণে ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে প্রচুর কিন্তু বেকার বাড়ছে, ছদ্ম বেকার এবং একেবারে বেকার। এবং একটা ভালো ইঙ্গিত দিয়ে আপনাকে, রাস্তার পাশে দেখবেন প্রচুর পরিমাণে এখন ফুটপাতে ছোট 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 প্রচুর দোকান গড়ছে। এটার ইঙ্গিত হলো ফর্মাল জব সে হারাচ্ছে, এবং টিকে থাকার জন্য এখন রাস্তার পাশে কলা নিয়ে, সিগারেট নিয়ে, পানির বোতল নিয়ে, অথবা বিরিয়ানি বিক্রির দোকান নিয়ে সে বসে কিছু একটা করে টিকে। ফলে ইকোনমি এই মুহূর্তে বলা যেতে পারে একটা বড় সেকশন অফ পিপলের জন্য সার্ভাইভিংয়ের জায়গায় গেছে।
এটা বেশি দিন আসলে এইভাবে চলে যাওয়াটা আসলে ইতিবাচক হবে না। নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। মোহাম্মদ হাতেম, আপনার কাছে একটু আসতে চাই। ব্যাংক খাতের কথা আপনি বলছিলেন, আমরা তো দেখছি অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা নানান জায়গা থেকে এটি বলার চেষ্টা করছে, 5টি ব্যাংক একীভূত হচ্ছে, ব্যাংকগুলোর অ্যাসেট ইভ্যালুয়েশন হচ্ছে, ব্যাংকের চিত্র ভালো। আপনাদের অভিজ্ঞতা কি? 5টি ব্যাংক একীভূত হচ্ছে, কিন্তু এই 5 ব্যাংকে যারা এতদিন মানে ব্যবসা করেছে, অর্থাৎ আমার যে সমস্ত গার্মেন্টসগুলি এই 5 ব্যাংকের মাধ্যমে ব্যবসা করতো, তাদের অবস্থা কি? তারা কি এখন ওই ব্যাংকের সাথে কোনো ব্যবসা করতে পারছে? তাদের তো টোটালি ব্যবসা, ইভেন শুধু ব্যবসা বন্ধ না, এই ব্যাংকগুলিতে তাদের যে ডিপোজিটের যে টাকাগুলি জমা ছিল সেই টাকাগুলো কোনোভাবেই সে ওই ফ্যাক্টরিগুলি ফেরত পাচ্ছে না। তার শ্রমিকের বেতন দেওয়ার জন্য টাকা চেয়েছে, সেই টাকা দিতে পারে নাই। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এটা নিয়ে আমরা দেন দরবার করেও কিন্তু কিছু টাকা উনি আমাদের বলার পরে কিছু টাকা ওখানে সাবসিডাইজ মানে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু সাফিসিয়েন্ট হয়নি। এবং এইসব কারণেও এই শুধু এই 5টা না, এরপর আরও 5টা মোট 10-11টা ব্যাংকের যে অবস্থা আপনারা জানেন, বিশেষ করে অ্যাসালাম সমৃদ্ধ যে ব্যাংকগুলি এবং এর সাথে সাথে আরও কয়েকটা হ্যাঁ, যেগুলি ক্ষতি মানে খুব নাজুক পরিস্থিতি, মানে যেখানে লুটপাটটা বেশি হয়েছে, এইগুলির সাথে তো কেউ আর ব্যবসা করে এখন করতে পারছে না, উঠে আসতে পারছে না। ফলে তাদের ব্যবসা যেমন একদিকে বন্ধ হচ্ছে, আমার কাছে ওই দিন আসছে এই ধরনের একটা ব্যাংক থেকে সে সুইচ করে অন্য একটা ব্যাংকে গেল, সেই ব্যাংকে গিয়েও কিন্তু সে প্রপারলি ফেসিলিটি পাচ্ছে না, ব্যবসা করতে পারছে না। তো ফলে আলটিমেটলি আপনি যদি দেখেন অনেকগুলি ফ্যাক্টরি গত এই 1-1.5 বছরে বন্ধ হয়েছে। আমি অন্তত আপনাদেরকে মানে হলপ করে বলতে পারি এই ব্যাংকগুলি আর যেই প্রতিষ্ঠানগুলি আমাদের বন্ধ হয়েছে গত 1-1.5 বছরে, এইগুলির অন্তত 90% হয়েছে ব্যাংকের মানে অসহযোগিতার কারণে। এবং শুধু অসহযোগিতা না, সেইখানে তারা যেটা করে, আপনি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই, মানে আমার ক্ষেত্রে যদি বলি, আমাকে হঠাৎ করে আমার যে মানে আমরা তো ম্যাক্সিমাম তো এখন আপনার এলসির পরিবর্তে সেলস কন্ট্রাক্টে রপ্তানি হয়, হঠাৎ করে ওনারা এক আইন জারি করে দিল ব্যাংক যে সেলস কন্ট্রাক্টে কোনো রপ্তানি গেলে সেই রপ্তানির ডকুমেন্টস তারা নেগোশিয়েট করবে না, অর্থাৎ সেটা পারচেস করে টাকা। এই যে ব্যাংকের অসহযোগিতার কারণে ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে, আপনি বলছিলেন অনেক কারখানা বন্ধও হয়ে গেছে, সেই সংখ্যাটা আসলে অ্যাপ্রক্সিমেট কীরকম হবে এবং এর ফলে আসলে কীরকম মানুষ চাকরি হারিয়েছে সেই কথাটা আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় কেমন চলছে অর্থনীতি। বিরতিতে যাওয়ার আগে জনাব মোহাম্মদ হাতেম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, সংখ্যাটা কীরকম এবং সেখানে চাকরি হারিয়েছে এমন মানুষের সংখ্যাটাই বা কেমন? আপনি কয়েকদিন আগে আমাদের একটা প্রেস কনফারেন্স আপনি দেখেছিলেন যে আমরা 258টা ফ্যাক্টরি ইতিমধ্যে বন্ধ হয়েছে আমরা হিসাব দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু আরও কয়েকটা যোগ হয়েছে, মানে প্রতিনিয়ত কিন্তু এই বন্ধের তালিকাটা কিন্তু বাড়ছে। আর এই কী পরিমাণ লোকের কর্মসংস্থান হারিয়েছে এটা নিয়ে কেউ মানে দ্বিমত পোষণ করতে চান। আমি 2 লক্ষের উপরে বলেছি, এটা একেবারে নির্দ্বিধায় আপনি ধরে নিতে পারেন 2 লক্ষের কম না, অবশ্যই 2,40,000 থেকে আমার হিসাবে 50 এরকম হবে। কেন আমি বলি, এক বেক্সিমকোর কত শ্রমিক ছিল এটা তো সবাই জানেন, 40,000 বলেছিল, পরে হিসাবে গিয়ে একটু কমেছে। তারপরে নাসা গ্রুপের 30,000, তো 40 আর 30 তো 70,000 এখানে। আমার নারায়ণগঞ্জে অবন্তী ক্রনি গ্রুপ, যেটা অবন্তী আমার ওই যে আসলাম স্যার, ওর ফ্যাক্টরি, ওর তো 20,000 শ্রমিক ছিল, সেটাও তো বন্ধ। তো 90,000 তো এখানেই। তাহলে আপনি এরপরে বাকিগুলি সবগুলি মিলে 2 লাখ মানে 1.5 লাখও যদি হয়, তাও তো মানে 2.5 লাখের কাছাকাছি শ্রমিক বেকার হয়েছে। নিশ্চয়ই প্রায় 2 লক্ষ পরিবার যদি পরিবার এখন পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত, আজকে আমি এখানে আসার আগে সন্ধ্যার আগে দিয়ে কিন্তু আমি প্রায় 29টা ফ্যাক্টরির মালিক নিয়ে বসছিলাম। ব্যাংক তাদের মধ্যে ম্যাক্সিমামগুলিরই কার্যক্রম বন্ধ করে দিয়েছে, অর্থাৎ এগুলিও কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। তাহলে এই কন্টিনিউয়াস কিন্তু এগুলি এভাবে বন্ধ। মানে এটা কি শুধুই মানে এই যে ব্যাংকগুলোর অসহযোগিতাই কি তার মূল কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? ম্যাক্সিমাম কারণটা হলো ব্যাংকের অসহযোগিতা। আর ব্যাংকের অসহযোগিতা শুরু হয় কোত্থেকে? মনে করেন একটা বায়ার আছে, আমি সিম্পল, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার একটা অর্ডার $4,53,000 ভ্যালু, আমি রপ্তানি করলাম লিডেলের একটা মাল। তো রপ্তানি করতে গিয়া ব্যাংক আমাকে ব্যাক টু ব্যাক দিতে 1 মাস দেরি করছে।
ফলে আমি শিপমেন্ট ডেট ফেল করছি, ফেল করার পর বহু নেগোশিয়েট করে বায়ারের সাথে পরে মাল সে এয়ারে নিবে। তো ঠিক আছে, এয়ারে নিবে, তো এয়ারের পয়সাটা আমার দেওয়ার কথা না, কিন্তু ফাইনালি সে পুরা 3,60,000 এয়ার ফ্রেট আমার উপর চাপাই দিছে। অর্থাৎ সে $3,60,000 বাদ দিয়ে মাইনাস করে বাকি পেমেন্ট আমাকে দিছে। তাইলে এখানেই কিন্তু আমি কিন্তু $3,60,000 আমি আমার হারিলাম। এখন এই ধরনের একটা ছোট ফ্যাক্টরি যদি এরকম একটা কনসাইনমেন্ট যদি তার মানে $2,00,000-3,00,000 ধরা খায়, তাহলে ও কিন্তু এমনি শেষ হয়ে যায়। পরবর্তীতে ব্যাংক যখন দেখা গেল ব্যাংক ওই তার এই যে শর্টফলটা হলো, এই শর্টফলটা যে ব্যাকআপ দিতে না পারে, তার তখন ব্যাংক একটা তার ফোর্স লোন ক্রিয়েট করে। সেই ফোর্স লোন হয়ে গেলে তার কার্যক্রম বন্ধ, ধীরে ধীরে বন্ধের দিকে চলে যায়। আপনার কাছে আরো শুনবো জনাব হুমায়ুন রশীদ, আপনার কাছে একটু আসতে চাই, মানে এই যে অর্থনীতির চাকাটা কতটা বলা যায় যে স্মুথলি ঘুরছে সেটি বোঝার একটা বড় উপায় কিন্তু আসলে মূলধন, যেটা মূলধনী যন্ত্রাংশের আমদানি, সেই জায়গাটাতে আসলে কি অবস্থা এখন? আপনি যদি দেখেন রিসেন্ট যে ডেটাগুলো দেখা যায় যে আমাদের এফডিআই নাই, এফডিআই কমে যে পার্সেন্টেজ অফ এফডিআই আমরা পাচ্ছি এখন, সেটা হচ্ছে গত কয়েক বছরের সবচেয়ে নিম্ন। এফডিআই যেটা আসে সার্ভিস সেক্টর কিংবা ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য, এখানে কিন্তু মেশিনারিজ ইম্পোর্ট, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট হচ্ছে না। এখন আমরা যারা বিনিয়োগ করেছি আমরাও কিন্তু এই কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিচে আজকে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্টের স্টেজ এসছে, উইচ ইজ অ্যারাউন্ড 6-7-8%। মুয়াজ্জেম ভাই আরও ভালো বলতে পারবে ডেটাটা। আপনার একটা দেশে যদি ক্যাপিটাল মেশিনারি না আসে, ইম্পোর্ট যদি না হয়, ব্যাংক যদি এলসিগুলো না করে বা করাতে নিরুৎসাহিত হয়, কিংবা বাংলাদেশ ব্যাংকের এম্বার্গো থাকে, একটা কোম্পানি যদি বিএল হয় তার আরও 10টা কোম্পানি কিন্তু একই ছত্রছায়ায় পড়ে যাচ্ছে। ফলে এই 9টা কোম্পানি কিন্তু নন অপারেশনাল হয়ে যাচ্ছে। ফলে ব্যাংকে নতুন করে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করার জন্য ফাইন্যান্স করা হচ্ছে না। হাই ইন্টারেস্ট রেট, যেটা একজন বিনিয়োগকারী কোনোভাবেই ওই আরওআই ম্যাচ করতে পারে না। আপনার কস্ট অফ লিভিং, এই কস্ট অফ লিভিং এখন এত বেশি বেড়ে গেছে যে আমি জানি না সামনে কি দাঁড়াবে। সামনে একটা ভয়াবহ অবস্থা দাঁড়াতে পারে যদি এটাকে আমরা এখনই অ্যাড্রেস না করি। আমরা বলছি যে আমাদের কস্ট অফ লিভিংয়ের ভিতরে যেটা ছিল ইনফ্লেশনসটা একটু কমে গেছে। মানে কত কমেছে? আগে ছিল, গত বছর ছিল 10%, এখন হয়েছে 8%। এই 18% যদি আমরা গত 2 বছরে দেখি, 18% তো আপনার বেতন বাড়েনি। এটা কিন্তু একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। যদি এই কস্ট অফ লিভিং কমে আসে, তাহলে কিন্তু মানে লোকজনের কর্মসংস্থান থাকবে, কর্মসংস্থান হবে। ইন অ্যাডিশন টু দ্যাট মেশিনারি ইম্পোর্ট, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হবে। আর ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হলেই নতুন নতুন লোকের কর্মসংস্থান হবে। আমাদের আজকে কোন বাজারে এক্সপোর্ট করি? আজকে আমরা যে বাজারগুলো এক্সপোর্ট করি ট্র্যাডিশনাল প্রোডাক্ট, গার্মেন্টস, এর পাশাপাশি কিন্তু অন্যান্য আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা এক্সপোর্ট করতে পারি। ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট আসতে পারে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের একটা বড় অপরচুনিটিস আছে, আমরা কিন্তু এক্সপ্লোর করছি না। ইপিসি বিজনেস কিন্তু আমরা মিডল ইস্টে, এই যে সৌদি আরবিয়াতে $730 বিলিয়ন প্রজেক্ট, ইয়ন প্রজেক্ট হচ্ছে একটা স্যাটেলাইট সিটি, জিরো কার্বন এমিশনের উপরে তারা করছে। ওইরকম জায়গায় যদি আমাদের দেশের ইপিসি কন্ট্রাক্টররা যায়, সাবকন্ট্রাক্টিং যদি করে, তাহলেও কিন্তু অনেক টাকা আমরা আর্ন করতে পারি এবং অনেক লোকের কর্মসংস্থান হবে। এই ইনোভেশনসগুলোকে সরকারকে বুঝতে হবে, সরকার আজকের জন্য রেডি হতে হবে। আমাদের কিন্তু অনেক কিছু হচ্ছে না। আপনি যেটা বলছিলেন, একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যদিও সময় কমে আসছে, সেটি হচ্ছে আপনি তো একই সাথে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়েও কাজ করেন। সেখানেও তো আমরা হরহামেশাই একটি কথা শুনছি যে সেখানেও এক ধরনের সংকট আছে, এবং বিগত সরকারের সময় আসলে এই জ্বালানি খাত থেকেই প্রচুর পরিমাণ অর্থ আসলে লোপাট করা হয়েছে। সেই রকম একটা জায়গায় আসলে বিদ্যুৎ জ্বালানির জায়গাতেও কি আমরা খুব স্বস্তিজনক জায়গায় আছি? আমরা একেবারেই স্বস্তিজনক জায়গায় নাই। কেন নাই? আপনি যদি দেখেন, আমরা পাওয়ার জেনারেশনকে অনেক বেশি ফোকাস করেছি। আমরা এত বেশি পাওয়ার জেনারেশনকে ফোকাস করেছি, আমরা ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনস, প্রোটেকশনস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনসটাকে আমরা অ্যাড্রেস করি নাই।
না করাতে আজকে আমাদের জন্য বিগ টাইম চ্যালেঞ্জ হয়ে গেছে যে ট্রান্সমিশন লাইন নাই, ডিস্ট্রিবিউশন লাইন নাই, আমাদের কোনো প্রোটেকশন নাই, আমাদের ইনস্ট্রুমেন্টেশনস নাই। আজকে উনি ফ্যাক্টরি করেছেন, ওই ফ্যাক্টরিতে যে ভোল্টেজ থাকার কথা সেই ভোল্টেজে উনি বিদ্যুৎ পাচ্ছেন না, কিন্তু উনি তো এখন মাইক্রোপ্রসেসর কন্ট্রোল ইকুইপমেন্ট চালান, আধুনিক মেশিন চালান। এই আধুনিক মেশিন কিন্তু এই প্রথাগত এই ইলেকট্রিক্যাল কোয়ালিটি নিয়ে চলতে পারবে না, ফলে ওনার কস্ট অফ অপারেশনস কিন্তু বাড়বে ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি। এই জায়গাটাকে সরকারকে বুঝতে হবে। আমরা যদি এক টেবিলে বসে কথা বলতে পারতাম তাহলে কিন্তু অনেক কিছু আজকে অ্যাড্রেস করা যেত। কথা বলার সুযোগটাও এখন বন্ধ। এখন আমরা কিন্তু এক টেবিলে কথা বলতে পারছি না। নিশ্চয়ই আপনাদের কাছে সিপিডি কিছু কথা বলছেন, নিশ্চয়ই আমরা শুনবো। আসলে ঠিক সেখানেই খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছেই আসতে চাই। মানে এই যে সংকটগুলোর কথা যেটা আমরা শুনছি, দীর্ঘ সময়ের একটা লিগেসি, নিশ্চয়ই সেটি মানে 15 মাসে একেবারে ম্যাজিকের মতো ঠিক করে দেওয়া সম্ভব না, তা যেমন সত্য, কিন্তু এগুলোর সমাধানগুলো তো শুরু করা সম্ভব হতো। হ্যাঁ, অবশ্যই সমাধান শুরু করা যেত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে যদি এই আলোচনা যেহেতু বলছি আমরা এই কারণে আসলে শুরু করা যায়, মানে এই আলোচনাটি এই পর্যায়ে অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বরঞ্চ এখন আর পরবর্তী স্টেজের জন্য প্রস্তুত হওয়া দরকার, তারপরে বলা দরকার। আমার কাছে সবসময় মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকার তার টেবিলে অনেক বেশি জিনিস নিয়ে ফেলেছে, অর্থাৎ যেটা তার করার স্কোপ নেই সে ধরনের কাজ সে হাতে নিয়েছে, এবং তার ফলে যেটা হয়েছে যে প্রাধিকার ঠিক করতে সমস্যা হয়েছে। আমি বহু আগে বলেছিলাম যে ইলেকশনটি জুনের ভিতরে হলে ভালো হতো। জুন বলতে আমি বুঝেছি জুন 25-এর কথা বলেছিলাম, তখন মনে হয় ফেব্রুয়ারির দিকে মনে হয় এই কথাটি বলেছিলাম। তার কারণ হচ্ছিল এই ধরনের অরাজনৈতিক সরকারের জন্য মূল কাজই হলো একটি রাজনৈতিকভাবে একটি সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্বটি দিয়ে দেওয়া, তারপর তারা তাদের কাজগুলো নেওয়া। এই যে সমস্যাগুলো দীর্ঘদিন থেকে হচ্ছে এবং এই যে এখন ব্যবসায়ীদের সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, এই কাজগুলো কিন্তু সহজেই হতে পারতো যদি এই সময় একটা নির্বাচিত সরকার থাকে এখানে এবং তার মাধ্যমে যদি এই সমস্যাগুলোর যদি সমাধান তারা যদি পেতেন। তো সেই দিকে আসলে যাওয়া হয়নি, এটি হলো একটি দিক। উপরন্তু যেটি হয়েছে যে সরকার মনে করছেন যে তিনি পূর্ণ সরকার চালাবেন, কিন্তু দায়িত্ব নিয়েছেন মাত্র 22 জন এবং এক একজনের হাতে অনেকগুলো করে মন্ত্রণালয়, বিভাগ। এভাবে তো আসলে আপনি বড় রকমের সংস্কার করতে হলে তো আরও বেশি আপনাকে ডেডিকেটেডলি এফোর্ট দেওয়া দরকার, সেই জায়গাটিও কিন্তু আসলে করা যায়নি। অর্থনীতির ক্ষেত্রে আমি বলবো যে দক্ষ একজন ব্যক্তি হয়তো গভর্নর হিসেবে ছিলেন, তিনি তার নিজস্ব উদ্যোগে অনেক কিছু করছেন। যতটুকু শুনেছি যে তার অনেক উদ্যোগের ক্ষেত্রেও ভিতরেও নাকি অনেক রকমের রিসেন্টমেন্ট রয়েছে যারা যেটা চান না, কিন্তু তারপরেও তিনি তার জায়গাগুলো হয়তো কিছুটা আলাদা করে এগুচ্ছেন। কিন্তু অন্যান্য অনেক জায়গাতেই আমরা দক্ষতার অভাব দেখি এবং এক ধরনের চালিয়ে যাওয়ার মতো এখন একটা পর্যায়ে রয়েছে। সুতরাং এখন আসলে এইগুলো নিয়ে আর আলাপ চাচ্ছি না, আসলে আমরা এখন চাচ্ছিলাম যে যেখানে যা হয়েছে এখন আসলে দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে যাতে ক্ষমতা হস্তান্তরের কাজটি দ্রুত শেষ করা যায়। নিশ্চয়ই আমার আরেকটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে মানে জানতে চাই যে যেখানে যা হয়েছে তা তো অবশ্যই, কিন্তু অর্থনীতিকে আমরা কোন দশায় রেখে যাচ্ছি সেই প্রশ্ন আমার নয়, এটি দর্শকদেরও প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় কেমন চলছে অর্থনীতি। বিরতিতে যাওয়ার আগে জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনার কাছে শেষে আসতে চাই। একই প্রশ্ন মোহাম্মদ হাতেম, মানে সাধারণ মানুষ হিসেবে যদি আপনার কাছে, আপনি একজন ব্যবসায়ী শীর্ষ নেতা, ব্যবসায়ী নেতা, আপনার কাছে জানতে চাই আসলে কেমন চলছে অর্থনীতি, কি জবাব দেবেন দর্শকদেরকে? আমি এক কথাই যদি বলি, অর্থনীতি এই মুহূর্তে আইসিইউতে আছে, যেটা আমি বেশ কিছুদিন যাবৎ বলার চেষ্টা করছি। ইন্ডাস্ট্রি, অর্থনীতি আইসিইউতে আছে। আইসিইউ থেকে বের করতে হলে স্পেশাল ট্রিটমেন্ট ছাড়া বের করার কোনো উপায় নেই। আর না হয়তো এখান থেকে কিছুদিনের মধ্যে ইয়েতে যাবে, আপনার লাইফ সাপোর্টে যাবে, ওখান থেকে এরপর বিদায় নেবে। এই হলো পরিস্থিতি। আর এটার জন্য আমি যেটা বলতেছিলাম যে ব্যাংকিং, মানে সবচেয়ে সমস্যাগুলি বেশি তৈরি করতেছে ব্যাংক। আর এরপরে দ্বিতীয়ত বলবো যে আপনার গ্যাস জ্বালানি সংকট তো একটা আছেই। এরপরে হলো কাস্টমসের নানা রকমের সমস্যা, মানে স্বেচ্ছাচারিতা বলবো। তারা আইনকে মানে অন্যায়ভাবে মানে ব্রিফিং দিয়ে সেখানে তারা নানাভাবে আমাদের আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে। তার মধ্যেও দু একটা
ভালো কাজ কিন্তু হচ্ছে, কাস্টমস দুই একটা ভালো কাজ এখনও করছে। যেমন গতকাল কি এরকম একটা সংকটের মধ্যেও ঢাকা কাস্টম হাউসের কমিশনার এবং তার জয়েন্ট কমিশনার দুইজনে মিলে একজন রপ্তানিকারককে চরম বিপদ থেকে রক্ষা করার একটা উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ তার একটা ছোট্ট $1635 একটা ওই RFID স্টিকার কি কি মানে সেই ভালো উদাহরণগুলো আসলে উদাহরণ না, এগুলোই স্বাভাবিক হওয়া উচিত। স্বাভাবিক হওয়া উচিত, কিন্তু আমরা এখন সেগুলি দেখি মানে যে উদাহরণ হিসেবে। আপনাকে তো অসংখ্য এই পরিস্থিতি যদি চলতে থাকে, আমি বারবার আমি ওই দিন লুৎফি সিদ্দিকী সাহেবকে বলেছি, আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়কে বলেছি, চিটাগাং কাস্টম হাউসে হলো আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র, আর সেখানে তিনি যে একজন কমিশনারকে বসিয়ে রেখেছেন, তিনি আমদানি রপ্তানির জন্য প্রধান বাধা স্বরূপ হয়ে এই দাঁড়িয়েছেন। বিষয়গুলোর সমাধান করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন রশিদ। আপনার কাছেও একই প্রশ্ন, সাধারণ মানুষের যে প্রশ্ন, আসলে অর্থনীতি কেমন চলছে, মানুষ স্বস্তি পাবে কিনা? এখন যেভাবে চলছে সেভাবে চলা উচিত ছিল না, কারণ মানুষের স্বস্তি নাই। তারে কি হওয়া উচিত ছিল? আমাদের দেশের প্রচুর লোক, আজকে আপনি যদি দেখেন, ধরেন অলমোস্ট আবার 3 মিলিয়ন লোক কর্মসংস্থানের জন্য জব মার্কেটে আসে, 50% লোকেরও কর্মসংস্থান হয় না। তাহলে এই লোকগুলা কোথায় যাবে? এই লোকগুলা রাস্তার পাশে দোকান দিয়ে সারা জীবন কাটাবে না। এটা কোনো ইনোভেশনস না, এটা থেকে কোনো একটা লোকের সংসার চলতে পারে না। অর্থনীতি কাঠামো এইভাবে হওয়া উচিত যে কাঠামোতে কর্মসংস্থান এবং মানুষের বেসিক নিডগুলাকে অ্যাড্রেস করা হবে। এটা যদি হয়, এবং এটার জন্য পিছনে যেটা আছে সেটা হচ্ছে আরও বেশি বিনিয়োগ। যত বেশি বিনিয়োগ হবে, যত বেশি ইনোভেশন আসবে, যত বেশি ডাইভার্সিফিকেশনস আসবে, তত বেশি আমরা বাজার সম্প্রসারণে কাজ করতে পারবো। অর্থনীতি এই যে যারা এটার সাথে জড়িত আছেন, ওনারা ফ্যাসিলিটেট করবেন স্থানীয় বিনিয়োগকারীদের কিংবা বিদেশি বিনিয়োগকারীদেরকে, যাতে এখানে বিনিয়োগের একটা সুষ্ঠু আমরা পরিবেশ পাই। এই সুষ্ঠু পরিবেশ পাওয়ার জন্য মানুষ ভালো থাকে, একটা কমিটমেন্ট দরকার, একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার, একটা ব্যুরোক্রেটিক কমিটমেন্ট দরকার, একটা ব্যবসায়িক কমিউনিটির একটা কমিটমেন্ট দরকার, একটা সিভিল সোসাইটির একটা কমিটমেন্ট দরকার। এই কমিটমেন্টটা চারটা একসাথে হলে কিন্তু আগামীর অর্থনীতি আমাদের দেশে খুবই ভালো হবে। এবং আমি আশাবাদী যে আগামীতে এই ধরেন 170 মিলিয়ন লোক এখানে, 180 মিলিয়ন লোক এখানে থাকে, এই দেশটা অনেক বড় দেশ, এখানে অপরচুনিটি অফুরন্ত আছে, আমরা কাজে লাগাতে হবে। সেই সম্ভাবনার কথাই বলতে চাই। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই, মানে এই যে কথাটি হুমায়ুন রশিদ বলছিলেন, এই বিড়ালের গলায় এই ঘণ্টাটি কে বাঁধবে, সবাইকে একখানে নিয়ে। এবং আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যে মানে অর্থনীতিকে রুগ্ন রেখে কোনো পক্ষই কি আসলে লাভবান হতে পারবে, সেটি আমলা বলি বা রাজনীতিবিদই বলি? প্রথমত হলো যে এই সরকারকে আমরা আসলে বেশি দায় দিয়ে ফেলছি, কেননা যে ধরনের একটা খাদের মধ্যে অর্থনীতি ছিল সেইখান থেকে কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছিল, কিন্তু একটা জায়গায় এসে এখন থমকে গেছে। কিন্তু এই থমকে যাওয়াটি অস্বস্তিকর, যেটা আমরা আজকে আলোচনা করলাম। সুতরাং এই জায়গা থেকে উত্তরণটির জন্যই আমরা আসলে দ্রুত নির্বাচনটি প্রত্যাশা করছিলাম। বরঞ্চ আমার কাছে মনে হয় যে এখন নির্বাচনের ডেটটি ঘোষণাটি খুবই জরুরি হয়ে পড়েছে। এবং এই কারণেও বলতে চাই যে গণভোটের অজুহাতে যেন নির্বাচনের ডেটটি দেয়া থেকে আর ডিলে না করা হয়, অন্তত জাতীয় নির্বাচনের ডেটটি যাতে অনতিবিলম্বে ঘোষণা করা হয়, যাতে সকলের ভিতরে নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তাগুলো এটা যেন দূর হয়। দ্বিতীয়ত হলো যে ধরনের সংস্কার কাজগুলো ইতিমধ্যেই এই সরকার নিয়েছেন, আমরা চাইবো যে এগুলো যেন অব্যাহত থাকে আগামী বছরগুলোতে। নতুন সরকার এসে যাতে আবার এই জায়গায় নতুন করে আবার হুইল যাতে আবিষ্কার না করতে যান তারা, এই সংস্কারগুলো যেন অব্যাহত রাখেন। কিছু অনুরোধ করব, নতুন ব্যাংক যেন আবার না দেওয়া হয়। সবসময় দেখা যায় নতুন সরকার আসলেই নিজেদের পরিচিতদের মধ্যে ব্যাংক দেওয়ার একটা প্রবণতা, ইন্স্যুরেন্স কোম্পানি, এই বিজনেস ওই বিজনেস, এমনকি মিডিয়ার জন্য আপনারা রেডি থাকতে পারেন, কিছু চলে আসতে পারে। অনুরোধ করব, আমাদের আর দরকার নেই, ওভার অ্যান্ড ওভার এনাফ। এগুলো এই সরকারও তো দিচ্ছে ডিজিটাল ব্যাংক, তিনটা টিভি ইতিমধ্যে দেওয়া হয়। আমি এইগুলো সেটা ডিজিটাল, এটাও আমি একেবারেই সমর্থন করি না, যে এই সরকারের জন্য আর উচিতই ছিল না এই ধরনের কাজ, এবং আগামী সরকারের জন্য আমরা চাইবো না যে সেই জায়গাগুলোতে তারা যেন হয়। আমি চাইবো যে এই সরকারের সময় দু একটি জায়গায় যারা গুরুত্বপূর্ণ ভালো কাজ করছেন তাদেরকে যেন নতুন সরকার এসেও তাদের কাজগুলো যেন শেষ করার জন্য তাদেরকে রাখেন, সেটি দেয়া। সুতরাং এবং ইলেকশন ম্যানিফেস্টো যে সরকার আসতে যাচ্ছে, তারা যাতে এই সংস্কারগুলো কি করবেন, ইতিমধ্যে যেহেতু জানা গেছে কি কি দরকার, করা হয়নি কিন্তু জানা গেছে, সেগুলোকে তারা যাতে তাদের এজেন্ডার ভিতরে রাখেন,
যে হ্যাঁ তারা এই কাজগুলো করবেন। সুতরাং বা প্রয়োজন হলো অপ্রয়োজনীয় নতুন বাড়তি দায়িত্ব না নেওয়া, যে জঞ্জাল রয়েছে সেগুলোকে আসলে মুক্ত করা এবং অর্থনীতিকে ধীরে ধীরে স্বাভাবিক দিকে নিয়ে যাওয়া। আমার ধারণা যে নির্বাচনোত্তর সময়কালে যে পরিস্থিতি তৈরি হবে তাতে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখানে তখন আগ্রহ বোধ করবেন, নতুন বিনিয়োগ এখানে হয়তো আকর্ষিত হবে এবং যেহেতু অর্থনীতির একটা স্বাভাবিক একটা গ্রোথ রয়েছে এবং এই উদীয়মান অর্থনীতি, সুতরাং সেখানে সকলেই চাইবেন এখানে বিনিয়োগ করতে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে। ওই যে প্রশ্ন আর কি আমার, যে কেমন চলছে অর্থনীতি, কারণ যে ব্যক্তি কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে যার চাকরি চলে গেছে, যে তরুণ তার শিক্ষা জীবন শেষ করে একটা চাকরির জন্য বসে আছে, তাকে আপনি কি আশ্বাস দেবেন? আমার একটাই, এই মুহূর্তে আমি আসলে যেটা আমি আগেই বলেছিলাম, এই মুহূর্তে আমি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নতুন কিছু আর প্রত্যাশা করছি না। আমি চাচ্ছি যে তারা যেটুকু করেছেন তারা এই জায়গাটুকুই রেখে সংস্কারের জায়গাগুলো, যেহেতু তারা আলাপ আলোচনা করেছেন, বিভিন্ন ধরনের বই পুস্তক তৈরি হয়েছে, আমি জানি যে প্ল্যানিং কমিশন রিপোর্ট তৈরি করেছে, আমি জানি যে এনবিআরের পক্ষ থেকে কমিটি করে হয়েছে, তারা তাদের মতো কাজ করেছে, আমি জানি যে দুর্নীতি দমন এবং অন্যান্য জায়গাগুলোর জন্য কাজ হচ্ছে, গণভোটের জন্য এক গাদা জিনিস রাখা আছে। এই জিনিসগুলোর ভিত্তিতেই আগামী দিনের পথরেখা হবে। এই খালি আমার প্রত্যাশাটি হচ্ছে যে এখন দ্রুত একটি নির্বাচন করে যাতে নতুন নেতৃত্বের কাছে যাতে এই দায়িত্বটি হস্তান্তর হয় এবং এই নতুন নির্বাচিত সরকার বা যারা সংসদে আসছেন তাদের কাছে প্রত্যাশিত হবে তারা যেন পুরনোর পুনরাবৃত্তি না করেন। অনুরোধ করবে এটি যে পুরনোর পুনরাবৃত্তি তারা যেন বন্ধ করে। তার মানে অর্থনীতির স্বস্তি এখন নতুন যারা আসবেন তাদের কাছেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। ততক্ষণ ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।